প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা জানব আরএলসি রেজোনেন্স সার্কিটের ব্যান্ডউইথ সম্পর্কে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো আরএলসি সিরিজ রেজোনেন্স সার্কিটের ব্যান্ডউইথ বলতে কি বোঝায়, তারপর আমরা আরএলসি সিরিজ সার্কিটের ব্যান্ডউইথের ফর্মুলাটা নির্ণয় করব, অর্থাৎ ফর্মুলাটা প্রতিপাদন করব। চলো তাহলে আমরা চলে যাই। এখানে লক্ষ্য করো, এখানে আমি একটা সিরিজ সার্কিট অঙ্কন করেছি, আর এল সি বিশিষ্ট একটা সিরিজ সার্কিট। সিরিজ রেজোনেন্স সার্কিটের ব্যান্ডউইথটা কি সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা চিত্র অঙ্কন করেছি, একটু লক্ষ্য করো। এই চিত্রটাকে আমরা বলবো কারেন্ট ভার্সেস ফ্রিকোয়েন্সি ডায়াগ্রাম অথবা রেজোনেন্স গ্রাফ। এই রেজোনেন্স গ্রাফের মধ্যে আমি ব্যান্ডউইথটা ব্যাখ্যা করব। শিক্ষার্থীরা লক্ষ্য করো, রেজোনেন্স কন্ডিশনে একটা সার্কিটের ইম্পিডেন্স থাকে সর্বনিম্ন। ইম্পিডেন্স যেহেতু সর্বনিম্ন, তাই কারেন্ট হবে সর্বোচ্চ। তাহলে যেই ফ্রিকোয়েন্সিতে কারেন্টটা সর্বোচ্চ হয় সেই ফ্রিকোয়েন্সিকে বলবো আমরা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। দেখো এখানে লক্ষ্য করো, এই যে এই পাশে কি কারেন্টটা কম ছিল, কারণ এই অংশটা কারেন্ট দেখিয়েছে, তার মানে এইটা কারেন্ট। তারপরে উপর থেকে দেখো কারেন্টটা কম ছিল, আস্তে 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 কারেন্টটা বাড়তেছে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে সর্বোচ্চ আসছে, আবার সর্বোচ্চ একটু পর আবার কি করলো, ধীরে ধীরে কারেন্টটা কমে যাচ্ছে। আমরা জানি যে রেজোনেন্স সংঘটিত হওয়ার আগে ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি থাকে। ক্যাপাসিটিভ রিঅ্যাকট্যান্সের কারণে কারেন্টটা কম ফ্লো হয়, তাই কারেন্টটা কিন্তু আস্তে থেকে প্রথমে কম থাকে, পরে ধীরে ধীরে বাড়তে থাকে। এরপরে রেজোনেন্স সংঘটিত হওয়ার পরের অংশে ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্সের মান বেশি থাকে, তাই সেখানে কি করবে, কারেন্ট আস্তে আস্তে কমে যাবে। একমাত্র রেজোনেন্স কন্ডিশনে, রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে কারেন্টের মানটা কি হবে, সর্বোচ্চ হবে, কারণ সেই কন্ডিশনে এক্সএল সমান এক্সসি হয়। তখন কি হবে, এই চিত্রটা আমি এখন ব্যাখ্যা করছি। এইটা হচ্ছে সেই রেজোনেন্স কন্ডিশন, তাই এইটা হচ্ছে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, সেটাকে আমরা প্রকাশ করব এফ নট দ্বারা অথবা এফ আর দ্বারা। এখন দেখো এই কন্ডিশনে কারেন্টের মান সর্বোচ্চ, কারেন্টের মান সর্বোচ্চ, তার মানে রেজোনেন্স কারেন্ট। ওকে, তাহলে এই রেজোনেন্স কারেন্ট মানে কি বোঝাচ্ছে, রেজোনেন্স কারেন্ট হচ্ছে ভি ম্যাক্স বাই আর। সর্বোচ্চ ভোল্টেজকে আমরা রেজিস্ট্যান্স দ্বারা ভাগ করলে কি পাবো, রেজোনেন্স কারেন্টের মানটা পাবো। এরপর লক্ষ্য করো, আমি এখানে কি করলাম, এখানে হচ্ছে আমি তার থেকে একটু নিচে আরো একটা ডটেড লাইন টেনেছি, এটাকে আমরা বলবো হচ্ছে আই। আর এই আইটা হচ্ছে সর্বোচ্চ কারেন্টের, সর্বোচ্চ কারেন্ট রেজোনেন্স কারেন্ট, রেজোনেন্স কারেন্টের 1/√2 অংশ। তার মানে এই যে ডটটা, সেটা হচ্ছে কি লিখলাম এখানে, দেখো আই ইকুয়ালস টু আই নট মানে রেজোনেন্স কারেন্ট ভাগ √2। তার মানে এটাকে যদি ভাগ করে এরকম পাবো আমরা, মানে 1/√2 ইন্টু আই নট। 1/√2 মানে 0.707 আই নট। এইটা দ্বারা বোঝাচ্ছে কারেন্টের কি আরএমএস ভ্যালু, এটা দ্বারা কি বোঝাচ্ছে কারেন্টের আরএমএস মান। তার মানে এই অংশটা হচ্ছে কারেন্টের আরএমএস মান। তাহলে কারেন্টের আরএমএস মানে কি হয়, দেখো এই যে রেজোনেন্স কার্ভটা কি দুইটা বিন্দুতে, এই একটা বিন্দুতে, এই একটা বিন্দুতে কি করলো, ছেদ করলো। এই দুইটা ছেদ বিন্দুতে কারেন্ট কত, কারেন্ট হচ্ছে আই নট বাই √2, অর্থাৎ হচ্ছে আরএমএস কারেন্ট কি হবে এখানে প্রবাহিত হবে, অর্থাৎ সর্বোচ্চ কারেন্টের 0.707 অংশ কারেন্ট প্রবাহিত হবে। তখন এখানে আরো দুইটা ফ্রিকোয়েন্সি পাবো, একটু লক্ষ্য করো। এই ফ্রিকোয়েন্সিটা আমি একটু ডটেড লাইন টানতেছি, এই, আর এখান থেকে আরেকটা ডটেড লাইন টানলাম, এইটা। তাহলে এখানে একটা ফ্রিকোয়েন্সি পাবো, তার নাম দিলাম আমরা F1, আর এখানে একটা ফ্রিকোয়েন্সি পাবো, তার নাম দিলাম কত, F2। এখন দেখো রেজোনেন্স কন্ডিশনের বা রেজোনেন্স কারেন্টের পূর্বে একটা ফ্রিকোয়েন্সি এবং রেজোনেন্স কারেন্টের পরে আরেকটা ফ্রিকোয়েন্সি আমরা পেলাম, তাই না? তাহলে এখন আমরা বলতে পারি এখান থেকে এইটুকু পুরাটা পার্থক্য বলবো ব্যান্ডউইথ। তার মানে কি, কারেন্টের সর্বোচ্চ মানের 0.707 অংশ কারেন্টে আর যখন আমরা কি করবো, একটা গ্রাফ টানবো এবং সেটা কি করবে, এই শুরুতে একটা বিন্দুকে ছেদ করবে এবং শেষের দিকে কি করবে, আরেকটা বিন্দুকে ছেদ করবে। তাহলে আমি এখান থেকে যদি একটা ডটেড লাইন টানি এবং এখান থেকে একটা ডটেড লাইন টানি, এটার নাম দিলাম F1 আর পরেরটা নাম F2, অর্থাৎ এটা হচ্ছে F1 ফ্রিকোয়েন্সিতে কারেন্ট এত আর F2 ফ্রিকোয়েন্সিতে কারেন্ট হচ্ছে এত। তাহলে আমার ব্যান্ডউইথ বলতে বোঝাবো F1 থেকে F2 এর মধ্যে যে পার্থক্য, অর্থাৎ F1 এবং F2 এর মধ্যবর্তী ফ্রিকোয়েন্সির পার্থক্যকে বলবো আমরা ব্যান্ডউইথ।
রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পূর্বে একটা ফ্রিকোয়েন্সি, রেজোনেন্স ফ্রিকোয়েন্সির পরে আরেকটা ফ্রিকোয়েন্সি, আর ব্যান্ডউইথ কি হবে এই দুই ফ্রিকোয়েন্সির পার্থক্য। তার মানে আমি বলতে পারি ব্যান্ডউইথ ইকুয়ালস টু f1 মাইনাস f2। এই ব্যান্ডউইথকে যদি ডেল f দ্বারা প্রকাশ করা হয় তাহলে ডেল f ইকুয়ালস লিখব f1 মাইনাস f2। শিক্ষার্থীরা কোনো কোনো বইতে দেখবে এইটাকে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অর্থাৎ কৌণিক বেগ বা কৌণিক ফ্রিকোয়েন্সি দ্বারা এটাকে প্রকাশ করেছে। কিভাবে? এটা f1 না দিয়ে এটাকে দেওয়া হয় ওমেগা 1, আবার এইটাকে f না দিয়ে এটা দেওয়া হচ্ছে ওমেগা নট, আর এটা f2 না দিয়ে এটা হবে কি ওমেগা 2। তখন ব্যান্ডউইথটা কি নির্দেশ করবে? তখন ব্যান্ডউইথটা হচ্ছে ডেল ওমেগা নট বা ডেল ওমেগা ইকুয়ালস টু আমি বলতে পারি ওমেগা 1 মাইনাস ওমেগা 2। তাহলে এইটা যেই কথা এটা কিন্তু একই কথা বোঝাচ্ছে। এখানে যে অংশটা আমি ধরেছি কারেন্ট, যে কোনো কারেন্ট নিলে হবে? কখনোই না। কখন নিতে হবে? কারেন্টে যখন 0.707 অংশ অর্থাৎ টোটাল কারেন্টের 70.7% কারেন্ট যখন আসবে সেই মুহূর্তে তোমার যে দুইটা ফ্রিকোয়েন্সি পাবে সেই দুইটা ফ্রিকোয়েন্সির পার্থক্য হচ্ছে ব্যান্ডউইথ। তুমি এখান থেকে আরো নিচে বা তার উপরে যদি তুমি ফ্রিকোয়েন্সি ধরো তাহলে কিন্তু সেটাকে ব্যান্ডউইথ বলা যাবে না। শিক্ষার্থীরা এই সার্কিটের কারেন্ট কত হবে সেটা আমরা বের করতে পারবো? অবশ্যই। প্রথমে হচ্ছে ভোল্টেজকে যদি আমি ইম্পিডেন্স দিয়ে ভাগ করি তাহলে এই সার্কিটে কারেন্ট পেয়ে যাব। এই সার্কিটে কারেন্ট কিভাবে পাবো? ভোল্টেজকে ইম্পিডেন্স দ্বারা ভাগ করব। তাহলে প্রথমে ইম্পিডেন্স বের করি। সার্কিটের ইম্পিডেন্স Z ইকুয়ালস টু √r² প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার। এটা হচ্ছে ইম্পিডেন্সের ফর্মুলা। এবার আসো কারেন্ট বের করব। কারেন্ট হচ্ছে I ইকুয়ালস টু V বাই Z। তাহলে ভোল্টেজের মান তো উপরে V আর নিচে Z এর মান, Z ইকুয়ালস টু r² প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার এবং √r। এটা হচ্ছে কি কারেন্টের ফর্মুলা। এখন একটু লক্ষ্য করো, আমরা কারেন্টের ফর্মুলা কিন্তু আরো একটা কারেন্টের ফর্মুলা জানি। রেজোনেন্স কার্ভের মধ্যে দেখেছিলাম I নট ইকুয়ালস টু V ম্যাক্স বাই R। V ম্যাক্স বলতে ভোল্টেজ, সর্বোচ্চ ভোল্টেজ বা ভোল্টেজ। এখন দেখো আর কখন ব্যান্ডউইথটা সংগঠিত হবে? যখন সর্বোচ্চ কারেন্টের কতটুকু নিব আমি I ইকুয়ালস টু যখন আমি I নট বাই √2 অংশ নিব সেই মুহূর্তে, তাই না? তাহলে এবার আসো I এর মানটা কি? I এর মানটা হচ্ছে V বাই R আর নিচে কি আছে একটা √2। তার মানে এটা কি দাঁড়াচ্ছে উপরে V থাকবে আর নিচে কি R টা নিচে চলে যাবে আর √2 সাথে গুণ অবস্থায় থাকবে। তাহলে আমি কিন্তু I এভাবে পেতে পারি। এটা হচ্ছে রেজোনেন্স কারেন্ট। আর এখানে এই মানটা কি করলাম? I নট এর মানটা জাস্ট খালি আমি এখানে বসিয়ে দিলাম। I নট এর পরিবর্তে √2 ঠিকই রাখলাম আর এই R টা নিচে চলে যাবে। আমি তাহলে দুইটা I কে সমান করে লিখতে পারি। AI সমান হচ্ছে AI। অর্থাৎ আমি লিখবো এটাকে যদি আমি 1 নং সমীকরণ দিই আর এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিই, দুইটাতেই কারেন্ট আছে I, তাহলে এই আমি বলতে পারি 1 নং সমীকরণ সমান 2 নং সমীকরণ। আমি তা না লিখে আমি লিখছি সমীকরণ 1 ও 2 সমন্বয় করে পাই, সমন্বয় করে পাই। তোমরা আরো ভালো যদি কোনো ভাষা জানো তাহলে লিখবে সেটা। তাহলে এটা AI সমান কত? AI সমান ছিল V আর নিচে ছিল r² প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার। এটা কি ছিল √r। আর AI সমান কি ছিল? AI সমান ছিল V বাই R √2। এখন দুই পাশ থেকে আমি যদি V বাদ দিয়ে দিই তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে? লাইনটা দাঁড়াচ্ছে এখান থেকে V এখান থেকে V বাদ, তাহলে উপরে 1, এখানে কি উপরে 1। তাহলে এই 1টা আমি না দিলাম, 1টা দুই পাশ থেকে যদি বাদ দিয়ে দাও অথবা r গুণ করে দাও তখন মানটা কি আসবে? দেখো মানটা আসবে r² প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার √r। আবার এখানে কি আসবে? r √2। কি কোন ঘটনা ঘটলো? দুই পাশ থেকে প্রথমে V বাদ দিয়েছি, তারপর পরস্পরকে r গুণ করেছি। এখন কি করব? দুই পাশে আমি বর্গ নির্ণয় করব, মানে বর্গ করব। তাহলে r² প্লাস XL মাইনাস XC হোল স্কয়ার। এই পাশে যদি বর্গ করি তাহলে কি হবে? বর্গের সাথে √টা উঠে যাবে, তাহলে এইটুকু আমি দেখালাম না। এখানে বর্গ করলে কি হবে? এখানে হবে r² আর এখান থেকে কি হবে? রুটের উপর থেকে কি হবে? মানে বর্গ বলতে a,
এখান থেকে আর স্কয়ার আর এই রুটটা উঠে যাবে, তাই না? তখন কি দাঁড়াচ্ছে? তখন দাঁড়াচ্ছে শুধুমাত্র এখানে একটা 2 থাকবে। এই অংশটা কি কাজ করেছি আমি? জাস্ট বর্গ করেছি। অনেক বড় অঙ্ক হবে তাই আমি প্রতিটা লাইন দেখাচ্ছি না, একটা স্কিপ করে দিচ্ছি কিছু কিছু লাইন। এরপর দেখো, এখন এখান থেকে আমি লিখতে পারি এখানে xl - xc হোল স্কয়ার ইকুয়ালস টু, এখানে ছিল 2r স্কয়ার এই পাশে, আর এই আর স্কয়ারটা মাইনাস করে এই পাশে নিয়ে আসলাম। তাহলে কি দাঁড়াচ্ছে একটু লক্ষ্য করো, xl - xc হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার। তারপর লাইনটা কি দাঁড়াবে? xl - xc, দুই পাশ থেকে যদি তুমি স্কয়ার বাদ দাও তাহলে এই পাশে মানটা পাবে হচ্ছে প্লাস মাইনাস r। এখন xl এর একটা ফর্মুলা আমরা জানি, xl এর পরিবর্তে আমরা লিখতে পারি ওমেগা l, আর x এর পরিবর্তে লিখতে পারি 1/ওমেগা c ইকুয়ালস টু প্লাস মাইনাস r। কেন ওমেগা লিখতে পারি? আমরা জানি যে কি জানি আমরা জানি হচ্ছে xl ইকুয়ালস টু 2πfl, আর 2πf শব্দের অর্থ হচ্ছে ওমেগা, আর এই হচ্ছে l, যার বিধায় xl কে আমি লিখতে পারি ওমেগা l। সেম ভাবে আমি x এর পরিবর্তে ওমেগা c লিখতে পারি। এখন আমার কাজটা হচ্ছে লসাগু করা দুইটাকে। আমি যদি লসাগু করি এই অংশটা, তাহলে কি দাঁড়াবে? ওমেগা c, আর এটা স্টার গুণ করলে হবে ওমেগা স্কয়ার l ইনটু c, আর এটুকু চলে গেলে থাকবে হচ্ছে 1 সমান প্লাস মাইনাস r। এখন আমি উপরে চলে যাচ্ছি, আর গুণ করলে কি দাঁড়াবে? বা এটার সাথে 1 দিয়ে গুণ করলে হবে ওমেগা স্কয়ার lc মাইনাস 1 থাকবে ঠিকই, আর এখানে r এর সাথে গুণ হবে এটা প্লাস মাইনাস r, আর গুণ হবে সেকে ওমেগা c। এখন সবগুলোকে এক পাশে নিয়ে আসবো, বা ওমেগা স্কয়ার lc এই প্লাস মাইনাস কে এই পাশে নিয়ে আসলে কি হবে? শুধু তুমি যদি প্লাস কে ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে তাহলে কি হতো? মাইনাস, অথবা শুধু মাইনাস কে যখন তুমি ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসতে তাহলে চিহ্ন চেঞ্জ হয়ে প্লাস হইতো। কিন্তু প্লাস মাইনাস কে যখন তুমি একটা পাশ থেকে আরেকটা পাশে নেবে তার কোনো চিহ্নের পরিবর্তন হবে না, সেখানে প্লাস মাইনাস থাকলে এই পাশে কি হবে? প্লাস মাইনাসই থাকবে। যার বিধায় এখানে প্লাস মাইনাস ছিল, আমি এটাকে প্লাস মাইনাস করে এখানে নিয়ে আসছি, এইটুকু আগে আছে আর মাইনাস হচ্ছে জাস্ট কে পিছে নিচ্ছি। এখন দেখো এটাকে দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করা যাচ্ছে। কিভাবে দ্বিঘাত সমীকরণ? আমরা কি জানি? দ্বিঘাত সমীকরণ আমরা ম্যাথে শিখেছি, সূত্র ছিল ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এরকম যদি একটা সমীকরণ থাকে, এরকম একটা সমীকরণ থাকলে তার সমাধানটা কি হবে? x ইকুয়ালস টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac, নিচে হচ্ছে 2a। তাহলে এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ, আর এই দ্বিঘাত সমীকরণের সলিউশন হচ্ছে এইটা। তাহলে শিক্ষার্থীরা, আমার যে ইকুয়েশনটা দেওয়া আছে এটাকে আমি দ্বিঘাত সমীকরণের সাথে কম্পেয়ার করব, তুলনা করব, তাহলে কিন্তু আমি আমার এই একটা সূত্র ফেলতে পারবো। কম্পেয়ার করার আগে আমি এখানে একটু লিখছি, লক্ষ্য করো যে আমার এই সমীকরণটা কি ছিল? এই সমীকরণটা ছিল ওমেগা স্কয়ার lc মাইনাস, এখানে ওমেগাটা মাঝে আছে না, মাইনাস তো না, এখানে প্লাস মাইনাস প্লাস মাইনাস, ওমেগাটা মাঝে আছে, ওমেগাটাকে আগে নিয়ে আসবো, পরে নিয়ে আসবো, এখানে আর সি রাখছি পাশাপাশি, তারপর নিলাম ওমেগা। গুণ অবস্থায় এটাকে পাশাপাশি চেঞ্জ করে সমস্যা হয় না, মাইনাস 1 ইকুয়ালস টু কি 0। তাহলে আমার এই সূত্রের সাথে কি ম্যাচ করছে? এই সূত্রের সাথে ম্যাচ করে না এখনো, তবে একটা জিনিস দেখতে পাচ্ছি, এখানে ওমেগা স্কয়ার, এখানে এক্স স্কয়ার, এখানে এক্স, এখানে ওমেগা, এখানে এক্স এর কোনো রাশি নাই, খালি একটা সংখ্যা, এখানে এক্স এর রাশি নাই, খালি একটা সংখ্যা বোঝাচ্ছে। তবে একদম এইভাবে প্রকাশ করবো আমরা। প্রথমে এখানে এক্স স্কয়ারটা কিন্তু পরে, আর এখানে কি দিয়েছি ওমেগা স্কয়ারটা আগে। আমি জাস্ট একটু সাজিয়ে লেখার জন্য একদম ওইটার মতো লিখি, অর্থাৎ আমি লিখবো হচ্ছে আগে কোন অংশটা লিখবো? আগে লিখবো হচ্ছে এলসি, এলসিটা আগে লিখছি, তারপর হচ্ছে ওমেগা স্কয়ারটা লিখলাম, জাস্ট ওটার সাথে ম্যাচ করার জন্য। এরপর আসো আমরা এল সি অথবা সি এল লিখতে পারো কেউ চাইলে, ওমেগা স্কয়ার প্লাস মাইনাস আর সি ওমেগা। এরপর এখানে কি ছিল? প্লাস, কিন্তু আমার এখানে কি আছে? মাইনাস, তাই আমি এখানে একটা প্লাস দিলাম, কিন্তু ব্র্যাকেট দিয়ে মাইনাস 1টা আবার রাখলাম। তার মানে এখন এই সমীকরণের সাথে এই সমীকরণটা ম্যাচ করতেছে, তাই না? এখন তাহলে লক্ষ্য করো, এখানে এক্স স্কয়ারের সাথে যেটা ছিল তার নাম কি বললাম আমরা? এ। তাহলে এখানে এক্স এর পরিবর্তে আমরা ধরবো ওমেগা, তাহলে ওমেগা স্কয়ারের সাথে যে আছে তার নাম কি বলবো? এ। তাহলে এ ইকুয়ালস টু লিখতে পারি, এ ইকুয়ালস টু লিখতে পারি এল সি।
আবার বুঝি এক্স স্কোয়ারের সাথে যেটা সহগ আছে সেটাকে এ দ্বারা প্রকাশ করতাম। তাহলে এখানে এক্স স্কোয়ার বলতে আমরা বুঝবো ওমেগা স্কোয়ার। তো ওমেগা স্কোয়ারের যে সাথে যে সহগ কে কে, এল এবং সি, তার মানে এ ইকুয়ালস টু এল সি। আবার দেখো এক্স এর সাথে যে সহগ তার নাম কি, বি। আর আমার এখানে এক্স বলতে আমি কাকে বোঝাচ্ছি, ওমেগা কে। তাহলে ওমেগা সহগ কে আছে এখানে, তারপরে বি এর সহগ হবে আর সি। কিন্তু আর সি সামনে কি আছে, একটা আর সি সামনে কিন্তু একটা প্লাস মাইনাস আছে, প্লাস মাইনাস আর সি। এরপর সি প্লাস সি না, সি এর সহগ। তাহলে সি এর সহগ কে, সি এর কোন সহগ ছিল এখানে, সি এর এখানে সহগ ছিল না, সি এর সহগ ছিল এখানে 1। কিন্তু আমার এখানে সি বলতে কাকে বোঝাচ্ছি, সি বলতে বোঝাচ্ছি এইটুকুকে, তাই না? তাহলে সি মানে হচ্ছে -1। এখন আমি কিন্তু এ জানি, বি জানি, সি জানি, তাই দ্বিঘাত সমীকরণ আমি অ্যাপ্লাই করতে পারবো। তাহলে চলো দ্বিঘাত সমীকরণটা এখানে অ্যাপ্লাই করি। আমি এখানে লিখবো দ্বিঘাত সমীকরণের সাহায্যে, দ্বিঘাত সমীকরণের সাহায্যে ওমেগা নির্ণয়। এখন এখানে ছিল এক্স, কিন্তু আমি এক্স এর পরিবর্তে কাকে ধরেছি, ওমেগা কে। আমার সমীকরণে ওমেগা, কিন্তু ওই সমীকরণে কত, এক্স। তাহলে লিখবো এখানে ওমেগা ইকুয়ালস টু, ওমেগা ইকুয়ালস টু আমি লিখবো হচ্ছে সূত্র অনুসারে মাইনাস বি, মাইনাস বি। বি বলতে কোনটা, আমার এখানে বি কোনটা, আমার এখানে বি মানে হচ্ছে প্লাস মাইনাস আর সি। এরপর আছে কি আরেকটা প্লাস মাইনাস, এই যে প্লাস মাইনাস। এরপর কি রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac। বি বলতে কোনটা, বি মানে প্লাস মাইনাস আর সি। তাহলে এটা হচ্ছে কি বি স্কয়ার। এরপর এই মাইনাস, সূত্রে মাইনাস 4ac, তাহলে 4a। এই কোনটা, এ হচ্ছে এল সি। আর তার সাথে এর সাথে গুণ কি, সি। সি এর মান কত, -1। এখন টান দিলাম, নিচে আছে 2a, 2 এর মান কত, এর মান হচ্ছে এলসি, এলসি। তাহলে এখন দেখো তো আমরা কি করতে পারি পরের অংশটাকে। পরের অংশটাকে আমি একটু করছি। এখানে এই যে মাইনাস আছে, এই প্লাস মাইনাসকে যদি মাইনাস দ্বারা গুণ করো তার কোনো চেঞ্জ হবে না। প্লাস মাইনাসকে তুমি মাইনাস দ্বারা গুণ করলে কি হবে না, তার কোনো চেঞ্জ হয় না। তাহলে তার যেহেতু কোনো চেঞ্জ নাই, তার মানে এটা হবে প্লাস মাইনাস আর সি প্লাস মাইনাস। এই যে যদি প্লাস মাইনাস কে স্কয়ার করো, বর্গ করো, তাহলে প্লাস মাইনাস দুইটাই চলে যায়। তাহলে এখানে যদি আমি প্লাস মাইনাস কে বর্গ করি, প্লাস মাইনাস দুইটা চলে গেলে আমি পাবো হচ্ছে আর স্কয়ার সি স্কয়ার, এই মাইনাস 4। এখানে একটা মাইনাস আছে না, মাইনাস এর নিচে কি হবে, এটা প্লাস। আর এখানে কি হবে 4lc, নিচে কি আছে 2lc। তার মানে এই লাইনটা থেকে আমরা এই লাইনটাতে নিয়ে আসলাম। এই 2lc দ্বারা আমি উপরে সবগুলোকে ভাগ করব। লাইনটা কি দাঁড়াবে দেখো, প্রথমে এখানে rc ছিল, তাকে ভাগ করব 2lc দিয়ে। প্লাস মাইনাস rc ছিল, ভাগ করলাম কি দিয়ে, 2lc। এরপর আবার প্লাস মাইনাস চিহ্ন, প্লাস মাইনাস চিহ্ন। এখন দেখো এখানে রুট ওভার আছে, তাই না? এই দুইটার সাথে কি আছে, রুট ওভার আছে। এখানে দুইটা c1 হচ্ছে, তাই না? একটা হচ্ছে l আর একটা হচ্ছে c। তাহলে এই যে রুট ওভার, তার মধ্যে কিন্তু এই lc স্বাভাবিক অবস্থায় যেতে পারবে না। কারণটা কি, কারণ নরমালি চিন্তা করো, আমি যদি a বলি, তাহলে a কে আমি যদি রুট ওভার ভিতরে নিতে চাই, আমি লিখতে পারবো a স্কয়ার রুট। তার মানে কি, এই রুটে বর্গে কাটা গেলে আবার কি থাকবে, a থাকবে। এখন খালি একটা সংখ্যাকে রুটের মধ্যে যেতে চাইলে অবশ্যই তার স্কয়ার মান দিয়ে যেতে হবে, নরমালি যেতে পারবে না, কারণ নরমালি গেলে মানে চেঞ্জ হয়ে যাবে। নরমালি যদি a সমান, তুমি কি কখনো রুট ওভার a লিখতে পারবা, কখনোই না। এখন যদি তুমি ভিতরে একটা স্কয়ার দাও, তার মানে এই নরমাল মানটাকে বর্গ করে তারপর রুট ওভার দাও, কোনো সমস্যা নেই, তাই না? আমি সেই কাজটা করবো, এই মানটাকে আগে বর্গ করব, করে তারপর রুট ওভারের ভিতরে ভাগ করব। রুট ওভার ভিতরে পুরো রুট ওভারটা দিলাম একসাথে। তারপরে উপরে ছিল আর স্কয়ার সি স্কয়ার, আর নিচে বর্গ হয়ে যাবে, বর্গ 2 এর বর্গ কত, 4l স্কয়ার সি স্কয়ার। এটা পুরোটাকে বর্গ করে নিলাম, তাই না? প্লাস আবার এই পাশে কি ছিল, 4lc। তাহলে 4lc ভাগ করবো কত দিয়ে, 4l স্কয়ার সি স্কয়ার। তার মানে এই দুইটাই ছিল রুট ওভারের ভিতরে, তাই এই রুট ওভারের ভিতরে যেতে চায়, নরমাল কন্ডিশনে যেতে পারবে না, একে বর্গ করে নিতে হবে, তাই আমি বর্গ করে নিলাম। এখন দেখো এখান থেকে কি দাঁড়াচ্ছে, এখানে সি আর সি চলে যাচ্ছে, তার মানে পরের লাইনটা কি দাঁড়াচ্ছে, প্লাস মাইনাস আর বাই 2l। এরপর কি আছে, এখানে প্লাস মাইনাস কিন্তু আছে, তাই না? এখন দেখো তো
এখান থেকে কি কাটাকাটি যায়, সি স্কোয়ার কাটা যাচ্ছে, 4 কাটা যাচ্ছে, এল স্কোয়ারের একটা এল কাটা যাচ্ছে, সি স্কোয়ারের একটা সি কাটা যাচ্ছে, মানে নিচের দিকে, তাই না? আর কিছুই কাটতে পারছি না। তাহলে লাইনটা কি দাঁড়াচ্ছে, উপরে থাকবে আর স্কোয়ার, নিচে থাকবে 4 এল স্কোয়ার, প্লাস উপরে থাকবে 1 আর নিচে থাকবে কি এল সি। দেখো এখানে কিন্তু প্লাস মাইনাস আছে, তারপরে একটা প্লাসের মান একটা কি মাইনাসের মান আমি লিখতে পারবো এভাবে। অর্থাৎ আমি যদি লিখি ওমেগা 1, তারপরে এটা হচ্ছে প্লাসের মান। এটা প্লাসের মান বলতে কি বোঝাবো, এখানে একটা প্লাস একটা মাইনাস, তারপরে প্রথম অংশ আমি প্লাস দিয়ে চিন্তা করবো, তাহলে আর বাই কত হবে 2l ওমেগা 1 আর বাই 2l, কিন্তু এখানে কি আছে প্লাস মাইনাস ঠিকই থাকবে, প্লাস মাইনাস ঠিক থাকলো, রুট ওভার আর স্কোয়ার 4l স্কোয়ার প্লাস 1 বাই রুট ওভার এল সি। এটা হচ্ছে ওমেগা 1। এবার ওমেগা 2 দেই পরের অংশ। আমি যদি প্লাস দিয়ে ওমেগা 1 কে চিন্তা করি, মাইনাস দিয়ে চিন্তা করবো ওমেগা 2, তাহলে এটা হচ্ছে মাইনাস আর বাই 2l প্লাস মাইনাস আর স্কোয়ার 4l স্কোয়ার প্লাস 1 বাই এল সি। কি দেখলাম আমি, এই যে এখানে প্লাসের একবার মাইনাসের একবার নিয়ে আমি জাস্ট এটাকে আলাদা করেছি, আর কিচ্ছু করি নাই। এবার দেখো আমি কি করবো, দুইটাকে পার্থক্য করবো, দুইটাকে বিয়োগ করবো। বিয়োগ কিভাবে হয়, আমি যদি দুইটাকে বিয়োগ করতে চাই নিচে লিখি, বিয়োগ মানে হচ্ছে ওমেগা 1 মাইনাস ওমেগা 2। তার মানে এটাতে একটা বিয়োগ, চিহ্নটা আমি চেঞ্জ করে দিই, বিয়োগ হলে চিহ্ন চেঞ্জ করতে হয়, এটা মাইনাস ছিল কি হবে প্লাস হবে, এটা প্লাস মাইনাস ছিল এটা কি হবে, এর কোনো চিহ্নের কোনো চেঞ্জ থাকে না, তাই না? এর মানে এটা হচ্ছে প্লাসের প্লাস মাইনাস, আর এটা হচ্ছে তার মাইনাসের প্লাস মাইনাস। কিভাবে বুঝবো আমি একটু বলি, এই পুরোটাকে ধরবো হচ্ছে কি প্লাসের প্লাস মাইনাস, আর এই পুরোটাকে ধরবো কিসের মাইনাসের প্লাস মাইনাস। ওকে, তাহলে এখন যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে কি হবে, এটা থেকে বিয়োগ হলো ওমেগা 1 মাইনাস ওমেগা 2, আর এইটা কি হবে, এইটা তো তার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, তাই না? বিয়োগের সময় কি হয়, মাইনাসে চেঞ্জ হয়ে প্লাস, তার মানে উপরে আছে আর 2l আর তার সাথে যোগ হবে কত প্লাস আর 2l। আবার একটু লক্ষ্য করো, এইটাও প্লাসের, এইটা এই তার সামনে মাইনাস থাকলেও তার চিহ্ন কিন্তু চেঞ্জ। এখন এসে এইটাও কিসের প্লাসের, তাহলে দুইটাকে পরপর যোগ করলাম। এখন দেখো এখানে প্লাস মাইনাস পুরাটা আর এখানেও প্লাস মাইনাস পুরোটা, কিন্তু এইটা মনে মনে প্লাসের আর এইটার সামনে কি হবে মাইনাস হবে, তার মানে এখন এইটা এবং এইটা পুরোটা কাটাকাটি চলে যাবে, তার মানে এই দুটো অংশ অলরেডি আমার কাছে মুক্ত হয়ে গেলাম আমি এই কাছ থেকে, তাই না? পরের লাইনটা কি দাঁড়াবে দেখো, বা এই ওমেগা 1 মাইনাস ওমেগা 2 ইকুয়ালস টু লসাগু হলে কি হবে, এটা লসাগু হলে হবে লসাগু 2l আর r যোগ r ইকুয়ালস টু 2r, আর নিচে হচ্ছে 2l, 2 কাটা গেলে মানটা হবে কি r l। তাহলে এখানে এই দুইটার পার্থক্যকেই তো বলবো আমরা কি ব্যান্ডউইথ, তাহলে এটাকে বলতে পারি ডেল ওমেগা, কারণ আমরা জানি যে ব্যান্ডউইথ ডেল ওমেগা ইকুয়ালস টু ওমেগা 1 মাইনাস ওমেগা কি 2। তাহলে এইটুকু পরিবর্তে এটা লিখলাম, আর এটা সমান কত r বাই l। এইটাও কিন্তু একটা ফর্মুলা। এরপরে দেখো আমি এটাকে লিখতেই পারি, এই ডেল ওমেগাকে আমি এভাবে লিখতে পারি, কিভাবে লিখতে পারি, যে 2 পাই ডেল f, কারণ ওমেগা সমান 2 পাই f, কিন্তু এখানে ডেল ওমেগা তো, তাই 2 পাই ডেল f সমান কত r বাই l। তাহলে এইটুকুকে লাস্ট লাইন আমি লিখতে পারি, এখানে দেখো লাস্ট অংশটা আমি কি দেখাচ্ছি, আমার দরকার শুধুমাত্র ডেল f। তাহলে সুতরাং ডেল f অর্থাৎ ব্যান্ডউইথ ইকুয়ালস টু আর, এখানে 2 পাই নিচে চলে যাবে, কার নিচে 2 পাই চলে যাবে এই l এর সাথে, তাহলে এইটুকু হচ্ছে আমার জন্য ব্যান্ডউইথ। এটা হচ্ছে আমার ব্যান্ডউইথের ফর্মুলা। আর শিক্ষার্থীরা একটা জিনিস লক্ষ্য করো, এখানে আমি ওমেগা 1 দিয়েছি আর এখানে ওমেগা 2 দিয়েছি, এই দুটাকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি। আবার বলি, এই ওমেগা 1 ওমেগা 2 এদেরকে বলা হয় হাফ পাওয়ার ফ্রিকোয়েন্সি বা হাফ পাওয়ার পয়েন্টস। ওমেগা 1 কে বলবো আপার হাফ পাওয়ার পয়েন্টস আর ওমেগা 2 কে বলবো লোয়ার হাফ পাওয়ার পয়েন্টস। শিক্ষার্থীরা, এই ছিল গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণটা। ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ সবাইকে।